যে তুমি চুপ থেকো এবং তুমি তোমার কর্ম করে যাও, একদম। ফলের আশা করো না, ফল তোমাকে ঈশ্বর দেবে। বাঙালি জাতির আবেগ এবং বাঙালি জাতির গৌরব সংস্কৃতি সারা বিশ্বে বন্দিত। হুম। কাউকে বলবেন যে আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান, তখন বলবেন যে আমাকে বাঁচান, আমাকে কোনো মতন হসপিটালে নিয়ে যান। তো তোমার ক্ষেত্রে যেটা, যে কাউন্সিলর হওয়ার পর তোমার জন্য চ্যালেঞ্জেস কি কি এসেছে, হুম। সেটা যদি কিছু আলোচনা। কাউন্সিলর পড়া হওয়ার পর প্রত্যেকটা মুহূর্ত খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ কি ওটা খুব পিছিয়ে পড়া ওয়ার্ড ছিল, হুম এবং হুম। ওয়ার্ডের যে ভৌগোলিক চরিত্রটা ছিল সেটাও খুব। নমস্কার, কেমন আছেন সবাই? পডকাস্ট উইথ শোনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আগের প্রত্যেকটা ভিডিও আপনারা আশা করি ভালো মতন দেখেছেন। আজকে আমাদের সামনে যিনি রয়েছেন, তিনি এক্স পলিটিশিয়ান, এক্স ভাইস চেয়ারম্যান এবং এক্স কাউন্সিলর শান্তা সরকারজি। নমস্কার, আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। তাহলে আমাদের প্রথম প্রশ্ন যেটা জেগেছে, হুম। সেটা হচ্ছে যে আপনার রাজনৈতিক যাত্রাটা কি করে শুরু হয়েছে? রাজনৈতিক যাত্রা ভেরি সাডেন, মানে এটা কোনো প্ল্যানিং ছিল না। আমার পরিবার সবসময়, রাজনীতি তো মানুষকে বাদ দিয়ে নয়, রাজনীতি অবশ্যই। করা মানে মানুষের সেবা করা। যেটা আমার পরিবারকে আমি আমার জ্ঞান হওয়ার সময় থেকেই দেখেছি, যে মানুষ বিপদে পড়লে তার পাশে থাকা এবং নিঃস্বার্থ পাশে থাকা। আচ্ছা। রাজনীতিতে তো মানুষ চায় যে রাজনৈতিক নেতা বা নেত্রী যারা হবেন, হুম হুম। তারা সব থেকে বেশি গ্রাসরুট লেভেলের মানুষের জন্য কাজ অবশ্যই। করবেন, এবং সেই কাজটা নিঃস্বার্থ হবে, মানে মানুষের জন্য কাজ করা মানেই রাজনীতি। হুম হুম। যেখানে সবার উপরে মানুষ থাকে, তার উপরে কিছু নয়। হুম। তো সেইখান থেকে রাজনৈতিক সত্তা একটা পরিবারের মধ্যে ছিল, তো হঠাৎ করে বাবার অনুপ্রেরণা এবং আমার দাদার অনুপ্রেরণায় আমি রাজনীতিতে আসি, এবং ভীষণ ভেরি সাডেন, হুম। আকস্মিক, যেটার কোনো প্ল্যানিং ছিল না। এবং সুভাষগ্রাম বলে একটি জায়গা আছে, যেটি আচ্ছা। রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির অন্তর্গত। আচ্ছা, আপনি রাজপুর সোনারপুরের কাউন্সিলর হুম। ছিলেন? আচ্ছা। ওয়ার্ড নাম্বার 21। 21। পিছিয়ে পড়া একটি ওয়ার্ড ছিল, এবং হুম। 35 বছর সেখানে সিপিএমেরই শাসন ছিল। আচ্ছা। আমি ওখানে ফার্স্ট টাইম দাঁড়িয়ে এবং এলাকার মানুষের ভালোবাসা পেয়ে এবং সঠিক গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা মানুষ প্রয়োগ করে আমাকে জিতিয়েছিল দু হুম হাজার হুম। নয় সালে। আচ্ছা। এবং ভেরি আনএক্সপেক্টেড, এবং একদম কিছু না জানা, মানে রাজনীতি কি, হুম হুম কাউন্সিলর হুম। কি, মিউনিসিপ্যালিটি কি, তার অ্যাক্টিভিটি কি, হুম হুম। এগুলো কোনোটাই আমি জানতাম না। আচ্ছা। এবং তারপরে দাঁড়িয়ে পড়া এবং রোড জলে মানুষের কাছে যাওয়া। বাহ। এবং আমার বাড়ি থেকে বেশ অনেকটাই দূর, প্রায় 3 কিলোমিটার মতো দূর, অনেকটা বড় ওয়ার্ড, পিছিয়ে পড়া ওয়ার্ড, এবং হুম। তারপরে ভোটে জেতা এবং মানুষের জন্য কাজ শুরু করা। আচ্ছা। তো এখান থেকে একটা কোয়েশ্চেন জাগে, যে সাধারণ মানুষের জন্য করা, এর জন্য করা, ওর জন্য করা, এটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বলে। হুম। তো তোমার ক্ষেত্রে যেটা, যে কাউন্সিলর হওয়ার পর তোমার জন্য চ্যালেঞ্জেস কি কি এসেছে, হুম। সেটা যদি কিছু আলোচনা। কাউন্সিলর পড়া হওয়ার পর প্রত্যেকটা মুহূর্ত খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ কি ওটা খুব পিছিয়ে পড়া ওয়ার্ড ছিল, হুম এবং হুম। ওয়ার্ডের যে ভৌগোলিক চরিত্রটা ছিল সেটাও খুব, মানে ভালো ছিল না, এবং ভীষণ নিচু ওয়ার্ড ছিল, এবং ডেভেলপমেন্টের জায়গাটা খুব কম ছিল। যে জন্য অনেক সময় মানে যে অর্থনৈতিক জিনিসটা প্রয়োজন হয় ওয়ার্ড ডেভেলপমেন্টের হুম জন্য, হুম। যে অর্থটা আমাদের সরকার দেন, সেটাকে কনভিন্স করে সেই দপ্তর থেকে আনাটাও খুব চ্যালেঞ্জিং ছিল। আচ্ছা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওয়ার্ডটা তো পুরো পিছিয়ে পড়া ছিলই, যেখানে জলের অপ্রয়োজনীয়তা ছিল, মানে জল ছিল না বিভিন্ন হুম হুম জায়গায়। হুম। সেই জলের যে মানুষের প্রয়োজনীয়তাটা রয়েছে, সেইটাকে মেটানো এবং রাস্তাঘাট উন্নত করা, সেখানে একটি হসপিটাল আমি নির্মাণ করেছি, অবশ্যই আচ্ছা। সরকারের সাহায্যে, এবং আমাদের বর্তমান রাজ্য সরকারের সাহায্যে আমরা হসপিটাল নির্মাণ করেছি, ওখানে একটি মন্দির নির্মাণ করেছি। আচ্ছা। মন্দিরটা আমরা সকলে মিলে চেষ্টা করে এবং আমার উদ্যোগে এবং এলাকার মানুষের সহযোগিতায় ওখানে একটা মন্দির তৈরি করা হুম। হয়েছে। এবং সব দিক থেকে এলাকায় অনেক কিছু উন্নয়ন ওখানে হয়েছে, এবং আগামীতে আমার পরিকল্পনা ছিল আমি ওখানে একটি স্কুল তৈরি করব, আচ্ছা। ইচ্ছা ছিল, এবং ওখানে পার্কিং লট এবং কিছু পার্ক গ্রিনারি। বাট আমি ডিসকন্টিনিউ করি 2022-এর পর থেকে। আচ্ছা। তো আশা করি এখন যিনি আছেন হুম হুম। বা বর্তমানে যারা আছেন, তারা সেই কাজটা সেইভাবে নিঃস্বার্থভাবেই করবে। আচ্ছা। আচ্ছা, এখান থেকে একটা কোয়েশ্চেন জাগে, যে তুমি যখন তোমার কাজে থাকাকালীন, তুমি বললে যে হসপিটাল হুম। তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন এবং হয়েছে হুম। সাকসেসফুলি, এবং তুমি বলেছিলে যে স্কুল নির্মাণ করার উদ্যোগ নেবে, হুম। এবং আরো বিভিন্ন যে জলের হুম। সমস্যা, এগুলো তো সব করেছো তুমি, হুম। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা যা দেখতে পাই, বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা যারা নেতা বা নেত্রী রয়েছেন, যে আমাকে জেতান, হুম। আমি এই কাজ করে দেবো, আমাকে জেতান, আমি এই কাজ করে দেবো, কিন্তু আলটিমেটলি কিন্তু হয় না। হুম। তো আহ,
একটা তুমি যখন পলিটিক্যাল পার্টিতে ছিলে, তুমি পরিবর্তন কি আনার চেষ্টা করেছো, যে আমি আমি সমাজের জন্য আমি এটা পরিবর্তন হুম করতে হুম চেয়েছি বা হয়েছে, বা যেটা তুমি শেষ করার পর, তোমার কাজ শেষ করার পর মানে সেটা এখনো চাইছো যে হোক, হুম কি? হুম। সেটা আমি কাজ শেষ করার পর যেটা চেয়েছিলাম, যেটা প্রথম কথা, রাজনৈতিক সৌজন্য। আচ্ছা। যেখানে আমি যখন ভোটে জিতছি, মানে আমাকে বেশি সংখ্যক মানুষ ভোট দিয়েছে, সেই জন্যই আমি হুম ভোটে হুম হুম জিতছি। তো আমাকে সবার জন্য কাজ করতে হবে, দল মত রং নির্বিশেষে, সেখানে হুম জাতি ধর্ম বর্ণ দল কোনোটাই থাকবে না। হুম তো সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা, এবং সমস্ত ওখানে ওয়ার্ডে যারা বিরোধী হুম হুম রাজনৈতিক দল ছিল তাদের প্রতি ভালোবাসা দেখানো, তাদের প্রতি সৌজন্য দেখানো, এবং তাদের বিভিন্ন ক্ষেত্রে তারা যদি বিপদে পড়ে সেটাকে একদম সহজভাবে মেনে নিয়ে তাদের পাশে থাকা। এটা প্রথম রাজনৈতিক দর্শনে আমার হওয়া দরকার আমার মনে হয়। হয়তো অনেকাংশে কিছু জটিলতা থাকে, হয় না, তবে আমার মনে হয় পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংটা ভোটে জেতার পরে খুব দরকার। এবং রাজনৈতিক সৌজন্য না থাকলে একটা বিশাল সংখ্যক জনগণের কাছে নিজের এক্সপেকটেশন এবং নিজের প্রতি জনগণের যে ভালোবাসা, হুম হুম, সেটাকে বাড়িয়ে তোলা কিন্তু খুবই অসম্ভব। রাজনৈতিক সৌজন্য অবশ্যই থাকা দরকার, সেখানে অবশ্যই। অবশ্যই আদর্শগত মতবিরোধ থাকবে, এবং ভিন্ন রাজনৈতিক ধর্মের যদি কোনো ভুল থাকে সেটা নিশ্চয়ই আমরা মানুষের কাছে তুলে হুম হুম ধরবো, কিন্তু ব্যক্তি স্বার্থ চরিতার্থ থেকে আমাদের দূরে থেকে আমাদের একদম জেনারেল মাস, জেনারেল পিপলের জন্য সেখানে কোনো রাজনৈতিক রং না দেখে, বর্ণ না দেখে সকলের জন্য কাজ করা, এটা কিন্তু আমি করেছি। এবং যদি এরকম পডকাস্ট বা তোমাদের আপনাদের হুম মতো হুম, বিভিন্ন যারা রয়েছেন তারা যদি স্পেসিফিক সেই ধরনের ওয়ার্ডে যায় এবং মানুষের সাথে কথা বলে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আদতে সেই কাউন্সিলর বা যিনি এক্স ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি সাধারণ মানুষের জন্য কাজ করেছেন কিনা। হুম, এবং সব থেকে বড় কথা, কর্মসংস্থান দেওয়া, অবশ্যই। সেটা বিভিন্ন ক্ষেত্রে যতটা আমি চেষ্টা হুম করেছিলাম প্রয়োজন অনুযায়ী কিছু মানুষকে, গরিব মানুষকে কাজ দেওয়ার চেষ্টা করেছি। হুম হুম। এবং আমার তো মনে হয় রাজনীতিতে এসে প্রথম যেটা দরকার, মানুষের জীবিকা নির্বাহের একটা সঠিক সংস্থান করা, সঠিক উপায় এবং তার যোগ্যতা অনুযায়ী। আচ্ছা, এখানে একটা আমি কোট করছি লাইন, যে তুমি বললে যে ধর্ম বর্ণ হুম হুম জাতি না দেখে রাজনীতি করা, হুম কিন্তু বর্তমান সমাজে হুম ধর্ম বর্ণ হুম এসব দেখে কিন্তু রাজনীতি হচ্ছে। আমি রিসেন্ট একটা ভিডিও দেখেছিলাম, দর্শকেরা বলছি, একটা মন্দিরে, তিনি হয়তো ছোট জাতের ছিলেন, সেখানে মন্দিরে পা দিয়েছেন, সেখানকার পূজারীরা হুম মাথা ন্যাড়া করে হুম জল দিয়ে ই করা, হুম। ধোয়া হয়েছিল তাকে, সেই মানুষটিকে। তো এটা তোমার মতে কি ঠিক? আমার মতে কোনো মতেই এটা ঠিক নয়। প্রত্যেকে আমরা মানুষ, এবং দিন শেষে আমাদের প্রত্যেকটা মানুষের একই অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, দুটো চোখ রয়েছে, দুটো হুম কান রয়েছে। এখানে বর্ণ তো মানুষের তৈরি করা। হুম হুম আমরা সবাই মাতৃগর্ভ থেকেই জন্ম নিই, আবার আমরা নির্বিকার মহাকাশের দিকে বিলীন হয়ে যাই। হুম হুম বিলীন হওয়ার পথ হয়তো কারোর আলাদা, কেউ কবরে যায়, কেউ হয়তো অগ্নিতে দগ্ধ হয়, হুম কিন্তু আলটিমেটলি তো আমরা বিলীনই হয়ে যাই। হুম তো হুম, সেটা মাটিতে বা জলে চলে যায়। তো সেখানে বর্ণের তো কোনো জায়গাই নেই, জাতের অবশ্যই। তো কোনো জায়গাই নেই। হুম, এখানে মানব সমাজে মানব সেবা করা, এটাই সব থেকে বড় ধর্ম। জীবে প্রেম করে করে যেই যেজন জন সেই জন সেজন সবই সেবিছে শেষ। ঈশ্বর। তো সেখানে অন্তরে যেখানে ঈশ্বর রয়েছেন, ঈশ্বর কোথাও নিরাকার, কোথাও ঈশ্বরের অনেক রূপ রয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা ভগবানকে ভক্তি করি, হুম হুম, সুপ্রিম পাওয়ার একদম। যাকে আমরা ডাকি। এবং ডাকার ক্ষেত্রে যখন আমরা ডাকি তখন আমাদের নিজেদেরকেও সেই সঠিক পথের মাধ্যমে থাকতে হবে, আদর্শের মধ্যে অবশ্যই। থাকতে হবে। কারণ প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে, হুম আমরা গীতাতেও দেখেছি। আমরা যেহেতু আমি বাঙালি, তো হুম সেহেতু আমি গীতার কথাই বললাম, যার যে ধর্ম রয়েছে হুম সেখানে হুম, একটাই কথা বলা হচ্ছে, যেরকম তুমি কর্ম করবে ঈশ্বর তোমাকে সর্বময় শক্তি তোমাকে তার ফল দেবেনই। এবং সঠিক কর্মের সঠিক রাস্তা এবং সঠিক কর্মের সঠিক ফল, আমরা যেভাবে পড়াশোনা করি সেভাবেই আমরা রেজাল্ট করি। অবশ্যই। তো তার একটা প্রয়োজনীয়তা তো থেকেই যায়। আচ্ছা, এখানে একটা অসাধারণ উত্তর আমরা পেয়েছি, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে। এখানে একটা অ্যান্সার বা একটা উদাহরণ আমি দিতে চাই, যে যখন আমরা হাসপাতালে ভর্তি থাকি বা যখন আমরা বিপদে পড়ি, ধরুন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন কি আপনি কাউকে বলবেন যে আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান? তখন বলবেন যে আমাকে বাঁচান, আমাকে কোনো মতন হসপিটালে নিয়ে যান, আমাকে কোনো মতন বাঁচান। আবার আপনার যদি পকেট থেকে টাকা চুরি হয়ে যায়, তখন আপনি যখন হেল্প চাইবেন, তখন আপনি কি বলবেন যে আপনি না হিন্দু না মুসলিম, আপনি হিন্দু থাকলে আমাকে একটু সাহায্য করুন, বা মুসলিম থাকলে আমাকে সাহায্য করবেন না? এরকম কি হয়? এরকম হয় না। কিন্তু যখন আমরা বিভিন্ন ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রেই দেখি বা অন্যান্য ক্ষেত্রে দেখি, তখন কেন ভেদাভেদ করা হয়? আমার মনে হয় যে ভেদাভেদটা
ভেদাভেদ না করে এখানে আমাদের একজোট হয়ে থাকতে হবে। আচ্ছা, এখন তো আমরা তোমার পলিটিক্যাল দিকটা আমরা দেখলাম, তুমি তো পলিটিক্স থেকে একটু অবসর নিয়েছো, হুম। তো এখন কি চলছে তোমার লাইফে? এখন তো আমি তো বিজনেস, আমার পারিবারিক হ্যাঁ, বিজনেস হ্যাঁ, হ্যাঁ। রয়েছে, সেখানে আমার সেলন আচ্ছা, রয়েছে। তুমি তো একটা সাকসেসফুল হুম। বিজনেসম্যান, সেক্ষেত্রে তোমার তোমার দুটো দিক রয়েছে, একটা হচ্ছে পলিটিক্স আর একটা হচ্ছে বিজনেসম্যান, দুটো কি করে সামলাও তুমি? না, চাইলে সবকিছু হয়, ফ্যামিলি সাপোর্ট, বাবা মার সাপোর্ট, পরিবারের সময় পাও সাপোর্ট, দুটো সময় সামলাতে? পাই। সব থেকে বড় কথা ফ্যামিলির সাপোর্ট, বাবা মার সাপোর্টটা তো সব থেকে বড় জিনিস। সেই জন্য যখন থেকেই কেরিয়ার গড়ার কথা ভেবেছি, পলিটিক্স এবং বিজনেস হুম, হুম। সব একসাথেই করেছি, ফুললি বাবা মার সাপোর্ট। আচ্ছা, তরুণেরা যারা কলেজে পলিটিক্স করে, তারা তাদের ক্ষেত্রে তুমি কি বার্তা দিতে চাও? তারা কি করে এগোবে, কি করে এই বিভিন্ন ধরনের চক্রান্ত থেকে দূরে থাকবে, বা এই শাসনের রাজনীতি থেকে দূরে থাকবে এবং ভালো রাজনৈতিকবিদ হতে পারবে? কলেজ রাজনীতিটা তো ভিন্ন একটা কালচার। হুম, সেখানে তো মানুষের জন্য কাজ করা ডিরেক্টলি ওভাবে হয় না। তবে হ্যাঁ, কলেজের স্টুডেন্টরা যদি কোনো অসুবিধায় পড়ে, সেখানে যদি কোনো কলেজের যদি কোনো রুলস রেগুলেশন স্টুডেন্টসদের বিপক্ষে যায়, সেক্ষেত্রে তারা সরব হবে, এবং তারা যে রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে কলেজে হুম, রাজনীতি করছে, সেই রাজনৈতিক দলের আদর্শ শিক্ষাক্ষেত্রে কতটা মজবুত করছে, শিক্ষার মান, শিক্ষার গণ্ডি, শিক্ষার রুচি এবং শিক্ষার যে সংস্কার ছাত্র জীবনে থাকা দরকার, তার প্রভাব সেই রাজনৈতিক দলে, তারা যে রাজনৈতিক দলে, যে যে রাজনৈতিক দলে বিশ্বাস করে কলেজ জীবনে রাজনীতি করতে গেলে, এই সব কটা দিক তাদের বিবেচনা করেই আমার মনে হয় রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হওয়া উচিত। কলেজ রাজনীতি তো একদম সম্পূর্ণ আলাদা। সেখানে আমাদের শিক্ষার একদম হুম, হুম, সুপ্রিম পর্যায়ে গিয়ে আমরা কলেজে যাই, যখন স্কুল শেষ করি একদম শেষ পর্যায়ে কলেজে যাই, তো সেখানে গিয়ে হুম। আমরা কলেজ রাজনীতি যখন করব, তো সেই আদর্শ আমরা উদ্বুদ্ধ হব, তো সেটার পুরো মানদণ্ড এবং গণ্ডিটা ছাত্রছাত্রীদের সুরক্ষা, তাদের রুচি এবং শিক্ষার মাপকাঠিটা যেন এমন পর্যায়ে যায় যেন তারা ভবিষ্যৎ জীবনে হুম। প্রত্যেকে সাকসেসফুল হয়, যে যে স্ট্রিমেই থাকুক না কেন, যে যে শাখায় পড়াশোনা করুক না কেন। এখানে কলেজ রাজনীতির কথা আলোচনা হচ্ছে, এখানে আরেকটি রাজনীতি যুক্ত হবে, যেটা হচ্ছে আরজি করের রাজনীতি, হুম। যেটা নিয়ে আমরা সবাই শকড, অভয়ার রেপ কেস। হুম। হুম। সে বিষয়ে আমরা জানি যে অনেক প্রমাণ লোপাট করা হয়েছে, হয়তো সেটা হয়নি কিন্তু লোকেরা বলছে হয়েছে। হুম। এবার সেখানে পুলিশ ইনভলভ হয়েছে, পলিটিক্স ইনভলভ হয়েছে, সেখানকার ছাত্র রাজনীতি ইনভলভ হয়েছে। তো সেক্ষেত্রে তুমি দু চারটে কথা বলো যে সেখানকার পার্টি নাকি হচ্ছে এই চক্রান্তের সাথে যুক্ত, তোমার কি মত এক্ষেত্রে? না, আমি এখানে কোনো ধর্ষণই আমাদের সমাজ সেটাকে সাপোর্ট করে না, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক দলমত নির্বিশেষে আমরা সকলেই এটার বিপক্ষে। হুম। কোনো ধর্ষণই আমি সাপোর্ট যেমন করি না, এটা মানুষের নৈতিক অধিকার, কেউই সাপোর্ট করবে তোমার না। কি মনে হয় যে কোনো মানুষ পার্টি? সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে, এটাই মানুষের নৈতিক অধিকার। হুম, তো হুম, পার্টির কথা যখন যুক্ত হচ্ছে, আজকে যে দল ক্ষমতায় আছে তার নাম হয়তো যুক্ত হচ্ছে, কিন্তু আমি বলবো যে আইনের প্রতি ভরসা রাখা হুম, হুম, উচিত। প্রশাসন, যখন আমরা কোনো গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে কোনো দলকে ক্ষমতায় আনি, হুম, তো মানুষের তার উপর আস্থা আছে বলেই মানুষ সেই দলকে, আমাদের ভোট প্রক্রিয়ার মাধ্যমে মানুষ নির্বাচন করে, সেই হুম, দল হুম, ক্ষমতায় আসে। তো আমাদের উচিত সেই দলের প্রতি এবং প্রশাসনের প্রতি আস্থা রাখা, কারণ আমরা তো প্রশাসনের, আমি বলতে চাইছি আইনের ঊর্ধ্বে। হুম, হুম, তো আইনের উপর ভরসা করা ছাড়া, এবং হ্যাঁ, অনেকে প্রতিবাদ করছে, প্রতিবাদের ভাষা এক একজনের এক এক রকম। হুম, তো সেক্ষেত্রে বাক স্বাধীনতা, অধিকার তো আমরা কারোর হরণ করতে পারি না, কারণ এটা হুম, আমাদের হুম, মৌলিক অধিকার। ধর্ষণের বিরুদ্ধে সবসময় মানুষ সোচ্চার হবে, এটা তো স্বাভাবিক নিয়ম। হুম, কিন্তু দোষারোপ করার ক্ষেত্র যদি আসে, মানুষ যে দোষারোপ, বিভিন্ন পলিটিক্যাল পার্টি এটা নিয়ে যে কাটাছেড়া করছে, আমার মনে হয় সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সঠিক কারণটা একেবারে অবশ্যই। একেবারে নিঃস্বার্থভাবে উন্মোচন করাটাই সব থেকে বড় কথা। হ্যাঁ। এখানে কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলে কোনো দলের হয়ে বা কোনো হুম, ব্যক্তির হুম, হয়ে কথা বলার কোনো জায়গাই নেই, কারণ এটা অবশ্যই। এতটাই হুম, মর্মস্পর্শী হুম, ঘটনা, যেটার কাটাছেঁড়া করার মতো ক্ষমতা বা আমার অতটা দূরদর্শিতা নেই। প্রথম কথা, আমি সেই জায়গাতেই নেই। হসপিটাল হুম, যারা হুম,
প্রশাসনিক ক্ষমতায় রয়েছে তাদের সব থেকে বেশি আমার মনে হয় অ্যাক্টিভ হওয়া দরকার, সচেষ্ট হওয়া দরকার এই ঘটনার কারণ উন্মোচন হওয়ার পক্ষে, এবং ওই কর্তৃপক্ষকে অনেক বেশি সহযোগিতা করা দরকার অভয়ার কাণ্ডের সঠিক মাপকাঠি, আমি বলতেছি যে সঠিক বিচার পাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটি কোশ্চেন দাঁড়াচ্ছে যে বাংলার রাজনীতি নিয়ে যেসব সমালোচনা হয় তা কতটা সত্য? বিভিন্ন বাইরে এ সমালোচনা হয়। হুম হুম আমাদের বর্তমানে বাংলায় যিনি রয়েছেন তৃণমূল হুম হুম কংগ্রেস, হুম তা এই পার্টিকে নিয়ে বাইরে বিভিন্ন ধরনের সমালোচনা হুম। হয় বা কটাক্ষ করা হয়, তো তুমি এই বিষয়ে কি বলবে? বাঙালি জাতির আবেগ এবং বাঙালি জাতির গৌরব সংস্কৃতি সারা বিশ্বে বন্দিত। হুম। তো বাংলার রাজনীতিও বিভিন্ন সময় পালাবদল হয়েছে এবং সেই রাজনীতিও বিভিন্ন ঘটনা সমূহে ভর্তি, হুম। মানে হুম। এতটাই ঘটনাবহুল এবং চমকপ্রদ বাংলার রাজনীতি। তো কোথাও যদি কোনো রাজনীতি নিয়ে বাংলাকে নিয়ে সমালোচনা করে তো বাঙালি হিসাবে তো আমার সেটা নিশ্চয়ই খুব খারাপ লাগবে। হুম। হুম। তবে রাজনৈতিক সৌজন্যবোধ বাড়িয়ে তুলে একেবারে গ্রাসরুট লেভেলে সমাজে নিচের তলার যারা মানুষ রয়েছে তাদেরকে যদি একটু শিক্ষা এবং সংস্কৃতি এবং তাদের মৌলিক অধিকারের মাত্রা এবং আলো তাদের জীবনের প্রতি যদি আমরা বাড়িয়ে দিতে পারি রাজনৈতিক ক্ষমতায় আসে, হুম। তাহলে মনে হয় আমার সমস্ত সমালোচনা আমাদের বাঙালি রাজনীতি বা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে নির্মূল হবে। এবং আমার মনে হয় সেখানে সব থেকে বেশি আগে দরকার শিক্ষার প্রগতি এবং অবশ্যই। শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া, যেখানে কোথাও কোনো কলুষিত ঘটনা ঘটবে হুম। না শিক্ষার অঙ্গনে। শিক্ষাটাকে যদি আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি, যে রাজনৈতিক দলই থাকুক না কেন বাংলায় যিনি আছেন রাজনৈতিক ক্ষমতায় যারা আছেন তাদের প্রতি আস্থা রেখেই বলছি, কারণ মানুষ তাদের নির্বাচন হুম। করেছেন। হুম। শিক্ষা এবং সমাজের যে মেরুদণ্ড আগামী প্রজন্ম তাদের যদি আমরা শক্ত হাতে শিক্ষার মাপকাঠি দিয়ে তৈরি করতে হুম। পারি এবং সেই শিক্ষায় কোনো রকম কোনো পার্সিয়ালিটি থাকবে না, কোনো বায়াসনেস থাকবে না, তাহলে মনে হয় রাজনীতি আরো অনেক বেশি উন্মুক্ত হবে এবং সারা জায়গায় এটা সমাদৃত হবে। অবশ্যই, এটাতে আমরা আশাবাদী রাখি যাতে এরকমই হয়। আচ্ছা, তোমার ছোটবেলা নিয়ে একটু আলোচনা করি। হুম এতক্ষণ তো আমরা তোমার পলিটিক্যাল একটি দিক দেখলাম। হুম। তুমি ছোটবেলায় কিরকম ছিলে? আমি ছোটবেলায় ভীষণ শান্ত ছিলাম এবং কিন্তু দেখে তো মনে হয় না এরকম যে অ্যান্সার দিচ্ছ তুমি এত গুছিয়ে, দেখে তো মনে হয় এটা না তো শিক্ষা, বাবা বদমাস। মা যেভাবে পড়াশোনা করিয়েছে, আমার স্কুল, আমার তুমি টিচার। কোথায় পড়াশোনা আমি করেছো? যাদবপুর বিদ্যাপীঠে পড়াশোনা আচ্ছা। করেছি ক্লাস 10 অবধি। হুম। তারপরে যেহেতু আমার বাড়ি থেকে স্কুলটা অনেক দূর ছিল হুম। সেই হুম। জন্য 11-12টা আমি আমাদেরই লোকাল একটি সুভাষিনী বালিকা বিদ্যালয় বলে হুম। হুম। সেখান থেকে পড়াশোনা করেছি। পরে আমি ইংলিশ নিয়ে আশুতোষ কলেজ থেকে পড়াশোনা আশুতোষ কলেজ, করেছি। বাহ, ভালো তো কলেজ। আমার স্কুলের বন্ধুদের সাথে এখনো আমার যোগাযোগ হয় এবং আমাদের গ্রুপ আছে, আমরা বছরে একবার করে মিট করি। তারা বিভিন্ন জন বিভিন্ন পেশায় যুক্ত, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে রয়েছে। হুম। তো আমি একমাত্র আছি যে পলিটিক্সটাকে বেছে নিয়েছি এবং তার সঙ্গে বিজনেস। হুম। তো ছোটবেলাটা খুব ভালো কেটেছে, যেরকম বাবা মার আদরে একদম কোনো কিছু আঘাত না লাগা, একদম আদরে বড় হওয়া সেভাবেই কেটেছে। খুব ভালো, কিন্তু এখানে সবাই যখন অন্যান্য একটি হুম জায়গা ধরে নিল, কেউ চাকরি করছে, হুম কেউ অন্য কিছু করছে, কেউ বিদেশে রয়েছে, হুম। কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, তুমি এখানে পলিটিক্সটাকেই কেন নিলে বা তুমি বিজনেসটাকে কেন চুজ করলে? তোমার মধ্যে তখন কি চলছিল? না, আমার মধ্যে তখন আমার মধ্যে অনেক কিছুই চলছিল। আমার একটু ইচ্ছা ছিল আমি একটু ফিল্ম জগতে যাব বা একটু মডেলিং করব, তো সেটাও আমি একটু একটু করেছিলাম। তারপরে পরিবারের আচ্ছা। ইচ্ছা এবং আমি ডাব্লিউবিসিএস পড়বার আমার ইচ্ছা ছিল এবং হ্যাঁ। পড়েও হ্যাঁ। ছিলাম কিছুদিন, আমি রাইসে কোচিং নিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো বললাম ভেরি স্যাডেন ঘটনাটা ঘটে গেছে এবং যেহেতু ফ্যামিলি সাপোর্টটা ছিল পলিটিক্স করাটা নিয়ে এবং ফ্যামিলিতে আমার পরিবার আমাকে সাপোর্ট করেছে, আমার বাবা এবং দাদা, এবং পরিবারের সাহায্য নিয়েই আমার হুম। ভোটে দাঁড়ানো এবং সর্বোপরি মানুষের ভালোবাসা। এখনো মানুষ যে এত ভালোবাসে, কারণ আমি সরাসরি যুক্ত নই, আমি হুম। এখন হুম। এক্স হয়ে গেছি, হুম। হুম। বাট মানুষের মনে সেই এক্স ভাবনাটা এখন নেই। তো সেই জায়গাটা আমি এখনো ভালোবাসা পাবো মানুষের? এখনো ভালোবাসা পাই এবং আমি চাই বিভিন্ন পডকাস্টের লোকজন আমার ওয়ার্ডে গিয়ে আমার সম্পর্কে খোঁজ খবর নিক। অবশ্যই, এবার সেটা তো আরো নিতে ভালো হবে। হবে, সেটা আরো ভালো হবে, মানুষ জানবে হুম। প্রকৃত হুম। সত্যটা কি, যেটা কেউ অবশ্যই। করে না। সেটা কেউ করে না, জাস্টিফিকেশন হুম। মানুষ হুম। চায় না, যে কেউ এক্স হয়ে গেলে সত্যি সে কোনো ছাপ রেখে গেছে কিনা। অবশ্যই, কাজ করেছে কিনা সেটা নাকি মানুষ, শুধু মুখে বলছে? মানুষ কথা বলবে, মানুষ উত্তর দেবে। আচ্ছা, কোনো বন্ধুকে মিস করো যে হ্যাঁ, বন্ধুটা আমি ভীষণ মিস করি হয়তো আমার। ছোটবেলায় সেই বন্ধুটার সাথে দেখা হয়েছে, হয়তো এখন তার সাথে দেখা হচ্ছে না বা কোনো কারণে হুম সে নেই বা বাইরে চলে গেছে, এমন কোনো বন্ধু হুম যাকে হুম। তুমি কোনো মেসেজ দিতে চাও? হ্যাঁ, বা ভীষণ মিস করি আমার বেস্ট ফ্রেন্ড। দেখা অনেক বছর হয়নি, তারপর আবার যোগাযোগ হয়েছে, এখন মাঝে মাঝে কথা হয়।
সেও একটি হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, ও আচ্ছা ইংলিশ নিয়ে পড়াশোনা করেছে, এখনো যোগাযোগ হয়। ওকে আমি ভীষণ মিস করি, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম দেবশ্রী, আচ্ছা। দেবশ্রী দে। ওকে আমার খুব মিস খুব। করি, কিন্তু মাঝে মাঝে কথা হয়। তো কলেজ তো তুমি বললে আশুতোষ হুম। কলেজে, তুমি পলিটিক্সটা কি সেখান থেকে ছাত্র না, রাজনীতি আমি থেকে শুরু কোনোদিনও করেছো? কলেজের ইউনিয়ন রুমেও যাইনি, ছাত্র রাজনীতি কখনো করিনি, বাট কলেজে দেখতাম রাজনীতি হতো, বাট আমি কোনোদিনও ইউনিয়ন রুমে যাইনি। বাট ভেরি সাডেন আমার পলিটিক্সে চলে আসে এবং এসেই এতটা তোমার সাফল্য পাওয়া। ইন্টারেস্ট কখন মানে জেগেছিল যে আমার ইন্টারেস্ট কখনো অ্যাকচুয়ালি হুট জাগেনি। করে? বাবা মা, দাদার বাবা এবং দাদা এবং পরিবারের ইন্টারেস্টই আমার ইন্টারেস্ট আচ্ছা হয়ে গিয়ে সেটাই আমার ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে, মানে আমি ইন্টারেস্ট পেয়ে গেছি মানুষের কাজ করার ক্ষেত্রে। আচ্ছা, এক্ষেত্রে তো তুমি যে লাইনটা তুমি চুজ করেছো হুম। সেটা পলিটিক্যাল লাইনটা প্রচন্ড কঠিন একটি হুম। লাইন। সেক্ষেত্রে জীবনে প্রচুর আঘাত আসে, হুম। অনেক কন্ট্রোভার্সিয়াল কিছু হুম। কোয়েশ্চেন হুম। হুম। আসে, বা ফেসবুকে বিভিন্ন ধরনের হুম। নেগেটিভ হুম। কমেন্ট আসে, হয়তো তুমি সেটা করোনি, হুম। হুম। হয়তো তোমার নামে চালনা করা হচ্ছে হুম। বিভিন্ন জায়গায় যে উনি এটা করেছেন ওটা হুম। করেছেন, তো তখন এসব কোয়েশ্চেন যখন আসে তুমি সেটা ট্যাকেল কি করে করো? আমি ট্যাকেল করি না, আমি মানুষের উপর ছেড়ে দিই। আমি জানি দিনের শেষে আমার ওয়ার্ডের মানুষ আমাকে মন খারাপ হয় না যে ভালো, আমার হ্যাঁ মন আমার খারাপ। সম্পর্কে এরকম হ্যাঁ বলছে, মন খারাপ তো বা হতো, আমার সম্পর্কে? মন খারাপ হতো, বাট এখন হয় না, কারণ মানুষ জানে কোনটা সত্যি কোনটা মিথ্যে। হুম পলিটিক্যাল লোকেদের তো বিভিন্ন লোকের বিভিন্ন রকম রিউমার থাকে, আমরা বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের নামেও দেখি বিভিন্ন রিউমার, হুম হুম। কিন্তু আলটিমেটলি মানুষ শেষ কথা বলে। তো আমার ব্যাপারেও এলাকার মানুষ শেষ কথাই বলে। তো রিউমার যখন ছিল বা রিউমার যখন হয়েছিল সেটা নিয়ে আমি একটুও ব্যথিত নই। হ্যাঁ, খারাপ লাগার জায়গা ছিল, তবে সেটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার কোনো রকম কোনো মোটিভেশন আমার নেই, কারণ পলিটিক্সটা আমার পেশা ছিল না, আচ্ছা ওটা আমার নেশা ছিল। আচ্ছা। পলিটিক্সটাকে পেশা হিসেবে যারাই বাঁচবে তারাই মাঝপথে ভেঙে পড়বে বা বিমর্ষ হয়ে যাবে, কারণ পেশা যদি মানুষের জীবন থেকে চলে যায়, রাজনীতি তো কখনো পেশা হতে অবশ্যই। পারে না। কাজে আমি আমার বিজনেস, আমার একটা বুটিক হুম হুম আমি খুব শীঘ্রই শুরু করব, যেটা ছিল ছোট, ছোটখাটো একটা ছিল, বাট শুরু হুম করব যেখানে সমস্ত কিছু হাতের কারিগরি থাকবে, নকশা থাকবে, শাড়ি, ব্লাউজ, হুম হুম। সালোয়ার, সব সব কিছুর ওপরে, এবং বাহ। ছেলেদেরও পাঞ্জাবি, সব হুম। কিছুর ওপরে। তো সেই জন্য আমি পলিটিক্সটাকে তো পেশা নিইনি, নেশা নেশা, ভালোবাসার জায়গা ভালোবাসা নিয়েছিলাম। নিয়েছে। তো কোনো কথাই আমাকে সেভাবে দীর্ঘস্থায়ী মানে আঘাত করতে পারেনি। পারেনি। কারণ আমি মনে করি প্রত্যেকের নিজস্ব একটা সঠিক পেশা থাকা দরকার, তার শিক্ষার যোগ্যতা অনুযায়ী। যেমন আমরা জানি পেশা মানুষের শিক্ষাগত যোগ্যতা হুম অনুযায়ী হুম। হয়, এবং শিক্ষা না থাকলে সে কোনো পেশাতেই বেশি দূর উত্তীর্ণ হতে পারে না। তো সেক্ষেত্রে কোনো রাজনৈতিক কন্ট্রোভার্সি আমাকে বেশি দিন আহত বা আমি সেটা নিয়ে মানে মন খারাপ করা, এই জিনিসটা আমার মধ্যে নেই, এবং আমি মনে করি আগামী দিনেও আমার থাকবে না, তুমি কারণ ওটা ভেবেছো যে সাইলেন্ট হুম, ইজ দ্য বেস্ট হ্যাঁ, অ্যান্সার? অ্যান্সার, সাইলেন্ট ইজ আ বেস্ট অ্যান্সার, কারণ মানুষ তার প্রমাণ দেবে, মানুষ অবশ্যই। উত্তর দেবে। না, এটা সত্যি একটি অ্যান্সারটা আমি যা দেখলাম এখানে দর্শকেরা, যে তুমি চুপ থেকো এবং তুমি তোমার কর্ম করে যাও, একদম। ফলের আশা করো না, ফল তোমাকে ঈশ্বর দেবে। ফল তুমি ভাবো যে আমি পেশা হিসেবে নিচ্ছি, যেটা দিদি বললেন, তা আমি পেশা নয় নেশা হিসেবে নিয়েছি, ভালোবাসা হিসেবে আমি পলিটিক্সটাকে নিয়েছি, এরকম কজন ভাবে? এটা আমার খুব অ্যান্সারটা শুনে খুব ভালো লাগলো। তো যাই হোক, আহ, তুমি তোমার বিজনেস শুরু করেছো, হুম। তুমি পলিটিক্স থেকে একটু দূরে, হুম। এখন তোমার জীবনে বিভিন্ন ধরনের বিজনেস, তুমি কি হুম। হুম। ধরনের বিজনেস করো, কি এমনিতে করো? আমার সেলন রয়েছে, একটা জেন্টস এবং লেডিস একটা আচ্ছা আচ্ছা সেলন রয়েছে, বহু বছর, বা 25 ইয়ার্স হয়ে গেছে, ওটা আমার মার স্বপ্ন এবং মার হাতে গড়া। আচ্ছা। তো আমি সেটা দেখি এবং আমি স্যালনের বিভিন্ন কাজেও পারদর্শী, এবং এখন আমি বুটিকটা শুরু করছি, আমি বিভিন্ন প্রোডাকশন করেছি আমি নিজের আচ্ছা আচ্ছা। কারিগর দিয়ে। হুম এবং আমি প্রায় 12.5 বছর পলিটিক্সের সাথে যুক্ত হুম ছিলাম, হুম। অনেকটা সময় ছোট বয়স থেকে। হ্যাঁ। তো একটা খুব বড় এক্সপিরিয়েন্স, এবং বিভিন্ন বড় মাপের নেতৃত্বদের হুম সাহচর্য, মানে তারা আমাকে ভালোবাসতেন এবং তাদের কাছে গিয়ে কাজ জানা বা মানুষের জন্য কাজ হাসিল হুম করে হুম। আনা, সেই জায়গাগুলো আমি দেখেছি, ভালো লেগেছে। বোঝার চেষ্টা করেছি যে পলিটিক্স নট এ ইজি জব, অবশ্যই। সারাক্ষণ মানুষের কথা ভাবতে হবে এবং কাজ বার করে আনতে হুম হবে, কারণ একটা ওয়ার্ড নয়, সারা ওয়েস্ট বেঙ্গলে এরকম অনেক পঞ্চায়েত হুম আছে, হুম। অনেক ওয়ার্ড আছে যেখানে প্রচুর কাজ করতে হয়। তো সেই জায়গাটা, সেটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। আশা করি মানুষ যদি চায় আগামী দিনে, মানে এটা তো ভীষণ মানে অনিশ্চিত, কে হুম কখন হুম। কোথায় গিয়ে আবার নতুন করে তার জায়গাটা তৈরি হবে, সেটা তার কর্ম ঠিক করে দেয়। তো মানুষের ভালোবাসা পাওয়া এবং সেই ভালোবাসাটাকে সারা জীবন বাঁচিয়ে রাখা, হুম। এক্স হয়ে গিয়েও এক্স না হওয়ার যে গল্প, সেটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, একটা কোশ্চেন আমার নিজের মন থেকে আসছে, যে ইয়াং জেনারেশনের জন্য যারা হুম। সোশ্যাল মিডিয়া থেকে জাজমেন্ট করে, তুমি হুম। একটু আগে বললে সাইলেন্ট ইজ দ্য হুম। বেস্ট হুম। অ্যান্সার, চুপ থেকে শুধুমাত্র কর্ম করে যাও। তো এখানে আমরা যা বর্তমানে সমাজে
লোকজনদেরকে দেখছি, বিশেষ করে হচ্ছে ইয়াং জেনারেশন, হুম। জেন জেড, তারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কি চলছে সেটা দেখে জাজমেন্ট করছে, আদৌ সেটা সততা সত্যতা বিবেচনা না করে হুম। সেটার অ্যান্সার দিচ্ছে। তো প্রথমে আমি এটাই জিজ্ঞাসা করব তোমাকে যে আমাদের কোনো কিছু জানার জন্য কি প্রয়োজন, মানে সত্যতা জানার জন্য? সত্যতা তো এইভাবে জানা সম্ভব নয়, তবে না, কোনো কিছু দেখে আমি হুম, জাজ করে নিলাম যে এই মেয়েটা এরকম আছে বা হুম, এই ছেলেটা এরকম আছে, আদৌ তো সে নয়। একদমই তাই। অ্যাকচুয়ালি অনেক কিছুই ফেক মানুষ বলে, হুম। সত্যতা যাচাই বিশেষ করা করে পলিটিক্সের ক্ষেত্রে এটা একদম বেশি। সত্যতা যাচাই করা একেবারেই সম্ভব নয়। তবে আমি মনে করি যে যে ওয়ার্ডে থাকে সব থেকে সে তার কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্যকে কাছে পায়। হুম। তো তাকে তার কাজটাকে অবজার্ভ করা এটা খুব, সেটা একটা বড় জাজমেন্ট। এখন আমি যাকে আমার আশপাশে দেখবো তার মাধ্যমেই আমি তার আদর্শকে বিচার করব। অবশ্যই। তো এর বাইরে গিয়ে যদি আমরা ওভারঅল দেখতে চাই, তাহলে ওভারঅল দেখতে গেলে আমাদের অবজারভেশনটা ওভারঅলই রাখতে হবে। ডিপে ঢুকতে গেলে আমাদের, যে কোনো পলিটিক্যাল একটা জাজমেন্ট দিতে গেলে আমাদের সেভাবেই ডিপে দিতে হবে। বাইরে থেকে দেখে তো আমরা বিচার করতে পারবো না। হ্যাঁ, তার নিশ্চয়ই বাইরে থেকে দেখে কিছু বিচার করা যায়, তবে তার তো কিছু শাখা প্রশাখা হুম। থাকবে, হুম। তার কিছু আনুষঙ্গিক মুহূর্ত থাকবে, তার কিছু ক্যারেক্টারিস্টিক থাকবে, হুম। বৈশিষ্ট্য থাকবে, যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি এগুলো দেখতে পাচ্ছি। ওখানে সব দিক ভেবেই বিচার করা দরকার। মানুষের বিচার বুদ্ধিকে তো আমি, মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব সে তার বিচার বুদ্ধিকে কন্ট্রোল করতে পারবে, আরেকজন তো কন্ট্রোল করতে পারবে না। তবে আমাদের চোখ কান খোলা রাখা উচিত এবং আমাদের আশপাশটা নজর রাখা উচিত। আমরা যদি নিজেরা নিজেদের বাড়ি এবং তার আশপাশ ভালো না রাখি, তাহলে আমি ওভারঅল পরিবেশকে ঠিক অবশ্যই, করব এটা তো কি করে? একদম কথা। আচ্ছা, তোমার এমন কোনো মুহূর্ত যেটা তোমাকে আঘাত করেছে, বা হুম। এমন কোনো মুহূর্ত যেটা তোমার মনে সারা জীবন থেকে যাবে, হুম, এমন কোনো মুহূর্ত? এরকম কোনো মুহূর্ত রয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে আমি বলবো না, আমার পলিটিক্যাল কেরিয়ার বা পলিটিক্যাল, আমার হ্যাঁ। কেরিয়ার নিয়ে আমি বলছি। পলিটিক্সটা তো ভীষণ মানে অনিশ্চিত, মানে তুমি হুম। আজ হুম। আছো ক্ষমতায়, কাল তুমি নাও সেই পদে থাকতে পারো। হুম। হুম। আমরা যেমন বাবা মার থেকে আশা করি যে আমি পুজোয় 4টে ভালো হুম। জামা পাবো, মাসির থেকে একটা পাবো, মামার থেকে দুটো পাবো। পলিটিক্সে কোনো এক্সপেকটেশন রাখা যায় না। তুমি যদি কারোর উপকার করো, একটা পেন্সিল দাও, হুম। সে যে তোমাকে একটা পেন দেবে, এই এক্সপেকটেশন না রেখে যদি তুমি পলিটিক্স করতে পারো, তাহলে পলিটিক্সে আঘাত তুমি কম পাবে। কারণ আমি অনেক মানুষের হেল্প করেছি, কিন্তু রিটার্নে সে যে আমার প্রবলেমে আমার পাশে থাকবেই অন্য কোনো পরিস্থিতির বলবৎ না হয়, সেটা কিন্তু এক্সপেক্ট করা যায় না। উইদাউট এনি রিজন, মানে কোনো এক্সপেকটেশন ছাড়া তোমাকে যদি তুমি কাজ করে যাও, হুম। ফলের আশা করো না। আলটিমেটলি মানুষ শেষ কথা বলে। অবশ্যই। তো বন্ধুরা, আমরা এখানে দিদির কাছ থেকে অনেক কিছু শিখলাম। প্রত্যেকটা পয়েন্ট হিসেবে তো এখন বলা অসম্ভব, কিন্তু আমরা যা যা শিখলাম, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে, মানুষের হয়ে কাজ করতে হবে, শুধুমাত্র মুখে নয়, মানুষের পাশে থেকে গ্রাউন্ডে নেমে কাজ করতে হবে। দিদি যখন বললেন এইভাবে তিনি কাজ করেন, আজও তিনি এক্স কাউন্সিলর হিসেবে পরিচিত থাকলেও তিনি মানুষের মনে এখনো জায়গা করে রয়েছেন, এবং ধর্মের রাজনীতি না করে মানুষের রাজনীতি করো, মানুষের পাশে থেকো, মানুষ কি চায় সেই সব নিয়ে কাজ করো। অসংখ্য ধন্যবাদ সকলকে। পডকাস্ট উইথ সোহানে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, আপনারা এতক্ষণ ধরে পাশে ছিলেন। এবং অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা কি কি মন্তব্য করতে চান এবং আপনারা কি কি জানতে চান, প্লিজ কমেন্টে জানাবেন। সেসব প্রশ্নগুলো আমরা পরবর্তী ভিডিওতে তাকে করব। অসংখ্য ধন্যবাদ।